সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কারস্থ বিজ্ঞান ক্লাসে পাঠ উপস্থাপনায় আছে তনুশ্রী দে, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠ পরিচিতি। আজকে আমরা পড়ব দশম অধ্যায়। দশম অধ্যায় খাদ্য উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব। খাদ্যের কাজ, বিভিন্ন ধরনের খাদ্যের উৎস, এই অংশগুলো আমরা শিখব। প্রথমেই আমরা জেনে নিই শিক্ষণফল থেকে। এই অধ্যায়ে শিক্ষণফল থেকে আমরা কি কি শিখতে পারবো? খাদ্যের কাজ বর্ণনা করতে পারবে, খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা, শ্রেণীবিভাগ করতে পারবে, পুষ্টির অভাবজনিত রোগ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে আমি আবারও বলছি, খাদ্যের কাজ বর্ণনা করতে পারবে, খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা, শ্রেণীবিভাগ করতে পারবে, পুষ্টির অভাবজনিত রোগ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে আমরা বুঝতেই পারছি এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আলোচ্য বিষয় থেকে আমরা জেনে নেই যে কি কি আলোচনা করব আজকে আমরা। একটা পড়া করতে গেলে আলোচ্য বিষয় কি হবে সেই বস্তু অনুযায়ী যদি আমরা ঠিকঠাক ভাবে দিক নির্দেশনা না পাই তাহলে কিন্তু আমরা পাঠ শেষ করতে পারবো না। প্রথমেই আমরা বলি আলোচ্য বিষয়ের ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হলো খাতা এবং কলম নিয়ে তোমরা আলোচ্য বিষয়গুলো খাতাতে তুলে নেবে। প্রথমেই তোমাদের জন্য বলছি, আলোচ্য বিষয়ের প্রথমে রয়েছে খাদ্যের কাজ, তারপরে রয়েছে খাদ্য উপাদান, এরপরে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, খনিজ লবণ, পানি, পুষ্টির অভাবজনিত রোগ। খাদ্যের কাজ, খাদ্য উপাদান, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, খনিজ লবণ, পানি, সবশেষে আছে পুষ্টির অভাবজনিত রোগ। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচ্য বিষয়গুলো তোমরা খাতায় তুলে নিবে। দেখো, এখন আমরা দশম শ্রেণীতে পড়ছি। বর্তমান এই কোভিড-19 পিরিয়ডে আমরা এখন দীর্ঘ বহুদিন পর, প্রায় 18 মাস পর সবাই মিলে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে একত্রে ক্লাস করছি। তোমরা বলতে গেলে অনেক সৌভাগ্যবান, কেন জানো? তোমরা প্রতিদিন ক্লাস করছো, কিন্তু যে কথাই বলে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা কঠিন। সেক্ষেত্রে আমাদের বলতে হবে, কি বলতে হবে, আমরা একত্রে ক্লাস করার সুযোগ পাচ্ছি প্রতিদিন, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যেন এই প্রতিদিন ক্লাস করাটাকে ধরে রাখতে পারি, সে ব্যাপারটা আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আলোচ্য বিষয়গুলো আমরা তুলে নিয়েছি। আমরা প্রতিদিন ক্লাসে আসবো, কিছু করে অল্প অল্প করে ক্লাস করছি, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা সঠিক নিয়মে ক্লাস পরিচালনা করব এবং ক্লাস কার্যক্রম চালাবো। প্রথমে বলি, খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে শর্করা আছে, আমিষ আছে, স্নেহ আছে, ভিটামিন আছে, খনিজ লবণ এবং পানি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। শর্করা এর মধ্যে, শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা কি কি জেনেছিলাম? ভাত, রুটি, চাল, গম, মিষ্টি জাতীয় খাবার, এগুলো শর্করা জাতীয় খাবারের মধ্যে পড়ছে। এরপরে বলি, উৎস অনুযায়ী কিন্তু শর্করা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হতে পারে। এর ছাড়াও আমরা বলতে পারি কি, আমিষ বা প্রোটিন। প্রোটিন জাতীয় খাদ্য উৎস অনুযায়ী দুই ধরনের, উদ্ভিদ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। উদ্ভিদ প্রোটিনের মধ্যে কি রয়েছে? উদ্ভিদ থেকে যে প্রোটিন বা আমিষগুলো পাওয়া যায় সেগুলো উদ্ভিদ প্রোটিন, যেমন ডাল, বিভিন্ন ধরনের ডাল, শিমের বিচি, এগুলো হচ্ছে উদ্ভিদ প্রোটিন। অপরদিকে প্রাণীজ প্রোটিনের মধ্যে কি রয়েছে? প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো সব প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে। শর্করা গেল, আমিষ গেল বা প্রোটিন গেল। স্নেহ জাতীয় খাবার কোনগুলো? স্নেহ জাতীয় খাবারের মধ্যে আমরা দেখতে পাই তেল, চর্বি, ঘি, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। এগুলো কিন্তু একটু উদ্ভিদ থেকেও যেমন ভাবে পাওয়া যায়, প্রাণী থেকেও ঠিক তেমনি ভাবে পাওয়া যায়। ভিটামিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনের
সেটি হলো ভিটামিন যুক্ত খাবার। ভিটামিন যুক্ত খাবারগুলো যদি আমরা সঠিক মাত্রায় গ্রহণ করি তাহলে আমাদের কি হবে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আমরা সহজে রোগাক্রান্ত হব না, বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাব। এখন খাদ্যের কাজের মধ্যে আমরা দেখি কি কি কাজ করে থাকে খাদ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বজায় রাখে দেহে, রক্তের লোহিত কণিকা গঠনে সাহায্য করে, ক্ষত স্থান শুকাতে সাহায্য করে, অভাবজনিত লক্ষণ স্কার্ভি রোগ হয়। অভাবজনিত লক্ষণ কি বলতে আমরা এখানটায় যা বুঝেছি, ভিটামিনের অভাবে হচ্ছে স্কার্ভি রোগ হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত পড়ে যায়, অ্যানিমিয়া দেখা যায়। এর জন্য আমাদের কি করতে হবে, বেশি করে ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। আমরা ভিটামিন সি এর কাজ এবং ভিটামিন সি এর গুরুত্বগুলো সুন্দরভাবে দেখতে পেলাম। এখন আমরা দেখব খাদ্যের বিভিন্ন উপাদান। খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে শর্করা, আমিষ, খনিজ লবণ, আমরা কতদূর অবধি গেলাম, ভিটামিন পর্যন্ত গিয়েছি। এখন আমরা খনিজ লবণ সম্পর্কে জানব। খনিজ লবণ, খনিজ লবণকে দুই ভাগে আমরা বলতে পারি, প্রধান খনিজ মৌল এবং লেশ খনিজ মৌল। প্রধান খনিজ মৌল ও লেশ খনিজ মৌল। খনিজ লবণ এর কাজ কঠিন কোষ কলা গঠন করে, নরম কোষ কলা গঠন করে, অক্সিজেন বহন করে। খনিজ লবণ কি কাজ করে থাকে তবে, কঠিন কোষ কলা গঠন করে, নরম কোষ কলা গঠন করে, অক্সিজেন বহন করে। খাদ্য উপাদানের মধ্যে আমরা খনিজ লবণের কাজগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা পেলাম। খনিজ প্রোটিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাবারগুলো আমরা ছবি থেকে দেখে নেই কি কি খাবার রয়েছে। এই খাবারগুলো প্রোটিন এবং খনিজ লবণ সমৃদ্ধ। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে আমরা আগেই জেনেছি বিভিন্ন ধরনের মাছ, মাংস, দুধ, ডিম। আমরা মাছ দেখতে পাচ্ছি, আমরা বেশি করে প্রোটিন খাবো। প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা, দৈহিক বৃদ্ধি যখন ঘটবে তখন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের বেড়ে যাবে। আর খনিজ লবণগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মোট কথা সর্বোপরি ভিটামিন এবং খনিজ লবণের গুরুত্ব অপরিসীম। আর বর্তমান এই পরিস্থিতিতে এই কথা বলার অপেক্ষা রাখে না। আমরা এখন দেখব ক্যালসিয়াম। দেহের ৯৯% ক্যালসিয়াম থাকে দাঁত ও হাড়ে, আর 1% মাত্র থাকে রক্তে। ক্যালসিয়াম, আমাদের শরীরে ক্যালসিয়াম আয়নের বিভিন্ন ধরনের আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এক্সেট্রা এক্সেট্রা। তার মধ্যে আমাদের ক্যালসিয়াম ৯৯% ক্যালসিয়াম বিদ্যমান থাকে কোথায়, দাঁত এবং হাড়ে। আমাদের শরীরের ৯৯% ক্যালসিয়াম বিদ্যমান থাকে দাঁত এবং হাড়ে, আর রক্তে থাকে মাত্র 1%। প্রাণীজ উৎস, ক্যালসিয়ামের প্রাণীজ উৎসগুলো আমরা কি কি বলতে পারি, দুধ, দই, ছানা, পনির আর ঘি। উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক ইত্যাদি। আর এরা কাজের মধ্যে আমরা দেখতে পাই এরা অক্সিজেন বহন করে, দাঁত ও হাড় গঠনে সহায়তা করে, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, আর এদের অভাবে রিকেটস এবং অস্টিমিয়া রোগ হয়ে থাকে। আমরা ক্যালসিয়াম যুক্ত বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি, এই খাবারগুলো আমরা অবশ্যই গ্রহণ করব। এরপরে রয়েছে ফসফরাস। ফসফরাস দেহে খনিজ উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়ামের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি ক্যালসিয়ামের পরেই রয়েছে ফসফরাসের স্থান। আর ক্যালসিয়াম ফসফরাসের উৎস হিসেবে রয়েছে দুধ, ডিম, মাংস, যকৃৎ ইত্যাদি। ফসফরাসের কাজ আমরা জানি, ফসফরাস কি কাজ করে জেনে নেই। খাদ্যদ্রব্য থেকে দেহের শক্তি মুক্ত করতে এরা সাহায্য করে, স্নায়ু কোষের সুস্থতা রক্ষায় এর ভূমিকা রয়েছে, দেহের জলীয় অংশের সমতা রক্ষায় এর ভূমিকা রয়েছে। তাহলে ফসফরাসের কাজগুলো থেকে আমরা জানতে পাচ্ছি খাদ্যদ্রব্য থেকে দেহের শক্তি মুক্ত হতে সাহায্য করে, স্নায়ু কোষের সুস্থতা রক্ষায় এর ভূমিকা রয়েছে, দেহের জলীয় অংশের সমতা রক্ষায় ভূমিকা রাখে। ফসফরাস সমৃদ্ধ খাবার এর চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই খাবারগুলো ফসফরাস সমৃদ্ধ খাবার। এরপরে রয়েছে
আয়োডিন এর ব্যাপারে আমরা যা বলতে পারি সেগুলো আয়োডিনযুক্ত খাবারগুলো এক ঝলক আমরা দেখে নিয়েছি। এখন আয়োডিন সম্পর্কে আমরা জানবো। মানুষের দেহে আয়োডিনের পরিমাণ 12 থেকে 15 মিলিগ্রাম। উৎস হিসেবে রয়েছে আয়োডিনের উৎস হিসেবে রয়েছে সামুদ্রিক মাছ, সমুদ্রের তীরবর্তী এলাকার শাকসবজি ও পশুর মাংসে পাওয়া যায়। তাহলে সামুদ্রিক আয়োডিন কোথায় পাওয়া যায়? বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে পাওয়া যায়, সমুদ্রের তীরবর্তী এলাকায় পাওয়া যায়, শাকসবজি এবং পশুর মাংসে এদের পাওয়া যায়। কাজ হিসেবে কি কাজ করে থাকে? শিশুর দেহের স্বাভাবিক বর্ধনের জন্য এদের প্রয়োজন। দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে সাহায্য করে। অভাবজনিত সমস্যার মধ্যে কি রয়েছে? গলগণ্ড বা গয়টার, হাইপোথাইরয়েডিজম, ক্লোটিনিজম, এই রোগগুলো আমরা দেখতে পাই লোহের অভাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পানি, যার অপর নাম হলো জীবন। পানির অপর নাম জীবন। মানুষের দেহে 55 থেকে 75% পানি দ্বারা গঠিত। একজন সুস্থ মানুষের দেহে দিনে দৈনিক 6 থেকে 8 গ্লাস পানির প্রয়োজন হয়। খাদ্য পরিপাক ও শোষণে সাহায্য করে, কোষে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে। এই কোষ্ঠকাঠিন্য বর্তমান যুগে একটি বিরাট সমস্যা। এই সমস্যাকে রোধ করে একমাত্র পানি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে আমাদের অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। ডিহাইড্রেশনের কারণগুলো কি? অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে, আবহাওয়া ব্যায়াম বা জ্বরের কারণে ঘাম বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হয়। ডায়রিয়া হওয়ার কারণেও কিন্তু এই ডিহাইড্রেশন হতে পারে, আবার অতিরিক্ত বমি হওয়ার কারণেও ডিহাইড্রেশন হতে পারে। আমরা এখন মূল্যায়ন প্রশ্ন কতগুলো দেখতে পাচ্ছি। মূল্যায়ন প্রশ্নের মধ্যে রয়েছে ফ্যাট ভেঙে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কিসে পরিণত হয়? ভিটামিন কি এবং পানির গুরুত্ব লিখো। ফ্যাট ভেঙে কিসে পরিণত হয়? আমরা বলতে পারি ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এরপরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন জাতীয় খাবার উৎপন্ন করে। ভিটামিন কি? ভিটামিন হলো আমাদের এক ধরনের খাদ্য উপাদান। পানির গুরুত্ব লিখো। পানির গুরুত্ব অপরিসীম। জীবন রক্ষার ক্ষেত্রে পানির ব্যবহার বলে শেষ করা যাবে না। আগামীতে ডিভিশন টপিক হবে, উক্ত অংশগুলো সবাই বাড়িতে সুন্দরভাবে চর্চা করবে। সবাইকে পরবর্তী